কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা নিয়মিত এই চ্যানেলটিতে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে থাকি। আজকের আলোচ্য বিষয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের এটি প্রথম পর্ব। বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য বেশ কিছু অবজেক্টিভ টাইপ প্রশ্নও রয়েছে। তো প্রথমে দেখে নেওয়া যাক আমরা যে প্রশ্নগুলি এখানে নিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো বায়ুমণ্ডল কাকে বলে, অথবা বায়ুমণ্ডল বলতে কি বোঝো। বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে আবর্তিত হয়ে চলেছে, সেই গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। তো বায়ুমণ্ডল কি কি দিয়ে গঠিত, অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদানগুলি কি? বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে গ্যাস, তাছাড়া হচ্ছে জলীয় বাষ্প এবং ধূলিকণা বা কঠিন বস্তুকণা। গ্যাসের মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস। আমরা এই ছবিটিতে বায়ুমণ্ডল দেখে নেব। এটি পৃথিবীর উপরে এরকম পরপর স্তরে স্তরে বায়ুমণ্ডলটি উপর পর্যন্ত বিস্তৃত, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সবচেয়ে নিচের স্তরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং আরেকটি স্তর রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি, বা বায়ুমণ্ডলের উপাদানের বিবরণ দাও। আমরা এর আগেই বায়ুমণ্ডলের সংজ্ঞা পড়তে গিয়ে দেখলাম বায়ুমণ্ডলের প্রধান তিনটি উপাদান: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, কঠিন বস্তুকণা বা যাকে আমরা অ্যারোসল বলছি। গ্যাসীয় উপাদান হচ্ছে বিভিন্ন গ্যাস, তার মধ্যে নাইট্রোজেন সবচেয়ে বেশি রয়েছে 78%, অক্সিজেন প্রায় 21%, 99% এই দুটি গ্যাস মিলে। এরপরে যে 1% রয়েছে তার 0.9% আর্গন। এছাড়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.033%। অন্যান্য গ্যাসের মধ্যে হাইড্রোজেন, মিথেন, ক্রিপ্টন, জিয়নন, ওজোন ইত্যাদি। জলীয় বাষ্প। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের 10 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। ম্যাক্সিমাম 10 কিলোমিটারের মধ্যে জলীয় বাষ্প আর উপরে থাকে না। জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 0.5% থেকে 4% এর মতো। উচ্চতা, অক্ষাংশ এবং ঋতুভেদে জলীয় বাষ্পের পরিমাণ কম বেশি হয়। কঠিন বস্তুকণা বা অ্যারোসল। কঠিন বস্তুকণা আবার দুই প্রকার: অজৈব বস্তুকণা এবং জৈব বস্তুকণা। অজৈব বস্তুকণা হচ্ছে ধূলিকণা, কার্বন কণা, লবণ কণা, আগ্নেয়গিরির ছাই, এগুলো। আবার জৈব বস্তুকণা হচ্ছে যেমন ফুলের রেণু, উদ্ভিদের দেহের বিভিন্ন কণিকা, এগুলো। পরবর্তী প্রশ্নে যাই। বায়ুমণ্ডলে প্রত্যেকটা উপাদানেরই গুরুত্ব আছে, কিন্তু আমরা শুধুমাত্র ধূলিকণার গুরুত্বটা নিয়ে আলোচনা করব। অক্সিজেনের গুরুত্ব রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব রয়েছে, নাইট্রোজেনের গুরুত্ব রয়েছে, প্রতিটি উপাদানেরই গুরুত্ব রয়েছে, জলীয় বাষ্পের গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা শুধু একটা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করছি, ধূলিকণার গুরুত্ব। ধূলিকণা বা কঠিন বস্তুকণার গুরুত্ব। প্রথমত হচ্ছে ঘনীভবনে কঠিন বস্তুকণার গুরুত্ব রয়েছে। কঠিন বস্তুকণা বা ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প জলকণা বা বরফকণায় পরিণত হয়। আকাশে জলীয় বাষ্প উপরে উঠে কোনো কিছু বস্তুকণাকে আশ্রয় করে তা ঘনীভূত হয়, সেগুলো হচ্ছে ধূলিকণা। উষা এবং গোধূলির সৃষ্টি। বাতাসে ভাসমান কঠিন বস্তুকণায় সূর্যালোক প্রতিফলিত হয়ে উষা এবং গোধূলির সৃষ্টি হয়। আমরা সূর্যোদয়ের আগে আকাশে যে আলো দেখতে পাই, ধূলিকণা না থাকতো তাহলে এই আলোটা আমরা দেখতে পেতাম না। আবার সূর্যোদয়ের পর যে আলো আমরা দেখতে পাই সেটা ধূলিকণা না থাকলে দেখতে পেতাম না। আকাশের রং। কঠিন বস্তুকণার উপস্থিতির কারণে আকাশের রং নীল দেখায়।
উষ্ণতা নিয়ন্ত্রণ, সূর্য তাপ সরাসরি শোষণ করে কঠিন বস্তুকণা বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্নে যাই। বায়ুমণ্ডলকে দুরকমভাবে ভাগ করা যায়, উপাদান অনুসারে এবং উষ্ণতার তারতম্য অনুসারে। উপাদানগত তারতম্য এবং উষ্ণতার তারতম্য। উপাদানগত তারতম্যের প্রথম ভাগটা হচ্ছে সমমণ্ডল, দ্বিতীয়টা হচ্ছে বিষমমণ্ডল, যেটা সমমণ্ডল এবং তার উপর একটা বিষমমণ্ডল। সমমণ্ডল কাকে বলে? হোমোস্ফিয়ার। সমমণ্ডলে ইংরেজিতে বলা হয় হোমোস্ফিয়ার। তাহলে হোমো কথার অর্থ হচ্ছে সম, স্ফিয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল। বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, তাদের গঠন প্রায় সমান, তাই এই স্তরকে সমমণ্ডল বলে। বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উপবিভাগগুলো কি কি? উষ্ণতার তারতম্য অনুসারে যে স্তরগুলো এই স্তরের মধ্যে ঢুকে রয়েছে সেগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এই চারটি স্তর এই স্তরের মধ্যে রয়েছে। এরপর হচ্ছে বিষমমণ্ডল। বিষমমণ্ডল হচ্ছে যে গ্যাসীয় উপাদান যে নির্দিষ্ট আনুপাতিক হারে থাকার কথা সেটা থাকে না। বায়ুমণ্ডলের স্তরে গ্যাসীয় উপাদানগুলির অনুপাত এবং রাসায়নিক গঠন সমান থাকে না, তাই এই স্তরকে বিষমমণ্ডল বলে। 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার। উপবিভাগগুলো হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং সবার উপরে হচ্ছে হাইড্রোজেন স্তর। আরেকটি প্রশ্নে যাচ্ছি আমরা। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই স্তরবিন্যাসের পর আমরা ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। এই দুটি স্তরের বিবরণ দাও। উষ্ণতার হ্রাস বৃদ্ধি বা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। আমরা ছবিতে দেখে নিচ্ছি। সবার নিচে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। বিবরণ: ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বিবরণ। ট্রোপোস্ফিয়ার গ্রিক শব্দ ট্রোপো, যার অর্থ হচ্ছে অশান্ত বা ক্ষুব্ধ, স্ফিয়ার যার অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল। অর্থাৎ বায়ুমণ্ডলে একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার। বৈশিষ্ট্য: এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। এটাকে উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বলে। বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের 3/4 পাওয়া যায়, অর্থাৎ বায়ুর ঘনত্ব সর্বাধিক। মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়ার যাবতীয় ঘটনা এই স্তরেই ঘটে থাকে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতার পরিবর্তন হয় না, সেই জায়গাটাকে বলা হয় ট্রোপোপজ। কিছুটা জায়গা 2 থেকে 3 কিলোমিটার, এই জায়গাটা কোনো উষ্ণতার পরিবর্তন হয় না। ট্রোপোস্ফিয়ারের উপরে উষ্ণতা দাঁড়ায় -56 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। গ্রিক শব্দ স্ট্র্যাটো, যার অর্থ শান্ত বা স্থির, স্ফিয়ার যার অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। বিস্তার হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায়, এখানে বৃদ্ধি পায়। ওজোন গ্যাসের উপস্থিতি থাকার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারে নিচের অংশকে ওজোন স্তরও বলা হয়, এবং আমরা জানি ওজোন স্তরে
সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি আমাদের যা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। এই স্তরে বায়ুপ্রবাহ, জলীয় বাষ্প, মেঘ না থাকায় এই স্তরকে শান্তমণ্ডল বলে এবং শান্তমণ্ডল হওয়ার জন্য এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। এই স্তরের ঊর্ধ্বে উষ্ণতার স্থির অঞ্চল যেটি, তাকে স্ট্র্যাটোপজ বলে। এরপর আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। একে উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বলে। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণটা কি? প্রথমত হচ্ছে ওপরে বিকিরণ কম। যত নিচের দিকে যাব, ভূপৃষ্ঠ থেকে যে তাপ বিকিরণ হয় তার নিচের স্তরে বেশি থাকে, উপরের দিকে কমতে থাকে। সেই জন্য আমরা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলের উষ্ণতা বেশি পাই। যত উপরের দিকে যাব তত উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে। বায়ুর ঘনত্ব কম। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর ঘনত্ব কম হওয়ার জন্য তাপমাত্রা কম হয়, কারণ তাপ ধারণ ক্ষমতাও কম। ফলে বায়ুর আস্তে আস্তে উপরের দিকে উষ্ণতা কমতে থাকে। তাপ শোষণ কম। উপরের বায়ুস্তরে ধূলিকণা, জলীয় বাষ্প কম থাকায় ওই স্তরগুলিতে বায়ুর তাপ শোষণ করা এবং সংরক্ষণ করার ক্ষমতা কম। আরেকটি পয়েন্ট হচ্ছে বায়ুর চাপ কম। উপরে বায়ুর স্তরে চাপ কম থাকে বলে বায়ু প্রসারিত হয় এবং বায়ু প্রসারিত হলে উষ্ণতা কমে যায়। জন্য আমরা দেখতে পাচ্ছি প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধি হলেই পর্বতের উপরের দিকে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওজোন গহ্বর কি? যেটাকে আমরা ওজোন হোল বলছি। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরে 200 ডবসন, ডবসন ইউনিট এটা হচ্ছে ওজোনের ঘনত্বের একক। 200 ডবসন ইউনিটের কম ঘনত্বযুক্ত অঞ্চলে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে পারে। এই ধরনের ঘনত্বযুক্ত ওজোন স্তরকে ওজোন গহ্বর বা ওজোন হোল বলে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 1970 সালের পর থেকে ওজোন স্তর প্রায় 4% ধ্বংস হয়েছে। উভয় মেরুর দিকে ওজোন স্তরের ধ্বংসের মাত্রা বেশি। প্রথম ওজোন গহ্বর দেখা যায় কুমেরুতে। ওজোন স্তর ধ্বংসের কারণগুলি কি কি? ওজোন স্তর বিনাশের কারণগুলি হলো প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক কারণগুলো কি? অগ্নুৎপাত, বজ্রপাত প্রভৃতির কারণে ওজোন স্তর কিছুটা নষ্ট হয়। অতিবেগুনি রশ্মি প্রভাবে ওজোন স্তরের অণু ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। আর প্রতি 10-15 বছর অন্তর সূর্য রশ্মির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে ওজোন স্তরের বিনাশ ঘটে। মনুষ্য সৃষ্ট কারণটি হচ্ছে মানুষের কাজের জন্য সৃষ্টি হওয়া বিভিন্ন গ্যাস ওজোন স্তরের ক্ষয় করছে। তার মধ্যে প্রধান যেমন ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রোজেন অক্সাইড প্রভৃতির মাত্রাতিরিক্ত বৃদ্ধি ওজোন স্তরের বিনাশ ঘটাচ্ছে। এখন আমরা অবজেক্টিভ কিছু প্রশ্ন এখানে নিয়েছি, সেগুলি নিয়ে আলোচনা করব। এগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব প্রয়োজন এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল কত কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত? 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কোন গ্যাস? নাইট্রোজেন। 90% জলীয় বাষ্প বায়ুমণ্ডলের কত কিলোমিটারের মধ্যে রয়েছে? 6 কিলোমিটার উচ্চতার মধ্যে। বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে প্রয়োজনীয় ও দ্বিতীয় প্রধান উপাদান কি? অক্সিজেন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.033%। কেবলমাত্র নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলে কত শতাংশ স্থান দখল করে আছে?
99%। বায়ুতে ভাসমান ফুলের রেণুকে কি বলে? অ্যারোসল। হোমোস্ফিয়ার স্তরটি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? 88 কিলোমিটার। বিষমমণ্ডলের সবচেয়ে উপরের স্তরটি কি? হাইড্রোজেন স্তর। ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর মোট ভরের 75% থাকে কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিলোমিটার। মেঘ, বৃষ্টি, ঝড়, কুয়াশা কোন স্তরের মধ্যে সীমাবদ্ধ? ট্রপোস্ফিয়ার। ট্রোপোপজের পজ কথার অর্থ কি? থামা। আবহাওয়ার যাবতীয় ঘটনা ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে ঘটে বলে এই স্তরকে কি বলে? ক্ষুব্ধমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঊর্ধ্বসীমায় বায়ুমণ্ডলের উষ্ণতা কত হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। জেট প্লেন চলাচল করে কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার। জলীয় বাষ্প, মেঘ না থাকার জন্য স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে কি বলে? শান্ত মণ্ডল। আন্টার্কটিকা অঞ্চলে শীতকালে মাঝে মাঝে মৌক্তিক বা শুক্তি মেঘ দেখা যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ার, -100 ডিগ্রি সেলসিয়াস। মহাজাগতিক উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? মেসোস্ফিয়ার। অতি হালকা নৈশদ্যুতি মেঘ দেখা যায় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সমতাপ অঞ্চলকে কি বলে? স্ট্র্যাটোপজ। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুমণ্ডলের উষ্ণতা কত? 1200 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী থেকে প্রেরিত বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে ফিরে আসে? থার্মোস্ফিয়ারে। অরোরা বোরিওলিস দেখা যায় কোন অঞ্চলে? সুমেরু অঞ্চলে। অরোরা অস্ট্রালিস দেখা যায় কোন অঞ্চলে? কুমেরু অঞ্চলে। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডবসন। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্পেকট্রোফোটোমিটার। আমাদের আজকের আলোচ্য বিষয় এখানে শেষ করছি। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আপডেটগুলি দেখতে থাকো। ধন্যবাদ।